ক্রাইম পেট্রোল দস্তাকে আপনাদের সকল দর্শকদের আরো একবার স্বাগত জানাই। শোনো, আজই হাসপাতালে যাও আর এই বাচ্চাটা নষ্ট করে দিয়ে এসো। এই বাচ্চাটা শুধু আমার না, আমাদের, তোমার। আবার ওই এক কথা, তোমায় কতবার বলেছি আমার নিজের ফ্যামিলি আছে। আরে যে আমার ভেতরে আছে, আমরা কি তোমার ফ্যামিলি নয়? প্রেম ভালোবাসার সম্পর্ক এমনিতেই জটিল হয়, তার উপর সেটা যদি হয় অবৈধ, তাহলে তো কথাই নেই। এরকম সম্পর্কে কোনো এক পক্ষের কাউকে সাংঘাতিক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়, আর তারপর সেই কষ্ট পরিণত হয়ে দাঁড়ায় বিকৃত মস্তিষ্কে। ভালোবাসায় আঘাত পাওয়া মানুষ তার বুদ্ধির সীমানা পার করে যায়। যে আঘাত করে তার হয়তো আন্দাজও থাকে না যে তার খুব কাছের কারো উপর কি দুর্যোগ আসতে চলেছে। আঘাত একটা আভাস যেটা জানিয়ে দেয় একজনের কর্মফল অন্যজন ভোগ করে। জুলাই 2010, মুম্বাই। Boom 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 আদি প্লিজ হইচই করো না, বাবা কাজ করছে তো। আমি চিৎকার করছি না, আমার গাড়িটা করছে। তাহলে ঠিক আছে, পরের বার এই অফিসে এই গাড়িটা আসবে না, আর তার মালিকও আসবে না কখনো। এমনিতে আমি তোমার অফিসে আসতে চাই না, তোমার অফিস খুব বোরিং, আমি বাইরে যাব। আদি বাবা কাজ করছে তো। বাবা তাড়াতাড়ি কাজ শেষ করো না। তুমি এত হইচই করলে আমি কাজ শেষ করব কি করে? তুমি ওখানে গিয়ে চুপচাপ করে বসো, আমি চট করে কাজ সেরে নিচ্ছি। তাড়াতাড়ি করো। ওকে। হাই আদি। হ্যালো পুরবী আন্টি। রাজ, শেষ পর্যন্ত এইচআর আমাদের গ্রুপ ইন্স্যুরেন্সের কন্ট্রাক্ট দিয়ে দিয়েছে। দিস ইজ এ গুড নিউজ পুরবী। বুধবার দিন মিটিং আছে আর তোমাকে ডিল সাইন করার জন্য যেতে হবে। গ্রেট, দুজনেই যাব। সরি, আমি যেতে পারবো না। কাম অন, একটা দিন তো তুমি আসতে পারো। আরে তোমার দরকার আছে ভাই। রাজ, থার্সডেতে পুনে ব্রাঞ্চ জয়েন করছি, প্যাকিং করার আছে, পার্সোনাল কাজও আছে। সো আন্টি পুনা খুব ভালো জায়গা না? হ্যাঁ, সে তো অবশ্যই। আমি তোমার সঙ্গে যাব। হ্যাঁ, তুমি তো নিশ্চয়ই যেতে পারো। তুমি আর তোমার পাপা মোস্ট ওয়েলকাম। আমার বাবা তো সব সময় কাজে ব্যস্ত থাকে, শুধু আমি আর তুমি যাব। আমি সারাদিন অফিসে বসে বোর হয়ে যাচ্ছি। বুঝতে পারছি না এই হিরোকে নিয়ে কি করব। বাড়িতে বোর হচ্ছিল বলে এখানে নিয়ে এলাম, এবার এখানে বোর হচ্ছে বলছে বাইরে যাবে। ঠিকই তো বলছে, এটা আবার কোনো জায়গা নাকি? সো বোরিং। বিচে গেলে তবে তো মজা হবে, তাই না আদি? আমিও বিচে যাব। আরে না না পুরবী, ইটস ওকে, আমি সামলে নেব। আপনি করুন আপনার বোরিং কাজ, আমি আর আদি বাবু তো যাচ্ছি বিচে। কি আদি? পুরবী আন্টি, বালিতেও খেলবো আমরা। অফকোর্স খেলবো সোনা। তুমি বিচে গিয়ে বালিতে খেলবে না সেটা হতে পারে? বড় বড় ক্যাসেল বানাবো। ওকে? ওয়াও, ইউ আর গ্রেট আন্টি। আমি গাড়ি স্টার্ট করছি, তুমি রেডি হয়ে ঠিক নাও। আছে। তোমার কাজ শেষ হয়ে গেছে? হ্যাঁ, কখন শেষ হয়ে গেছে। এখন ট্রান্সফার হচ্ছে বলে টেবিলে আর নতুন কোনো কাজও নেই। পাম পাম। আন্টি তাড়াতাড়ি চলো, গাড়ি রেডি আছে। হ্যাঁ সেটা বলো। আদি জ্বালাতন করছে না তো? আরে না না না, ও তো পুরবীর সঙ্গে আকসা ভিজে গেছে। বাড়ি ড্রপ করে দিতে ওকে, নিধির সাথে খেলতো। শ্বেতা, আমি বাড়ি আর অফিসের মধ্যে আপ ডাউন করতে থাকলে কাজটা কখন করব? ওকে ওকে বাবা, আমি শুধু বলছিলাম অফিসের পরে বাড়ি আসছো তো? এত বছর ধরে আমি অফিস থেকে বাড়িতেই তো গিয়েছি, ফর গডস সেক। কটার সময় আসবে? যখন কাজ শেষ হয়ে যাবে তখন আমি আসবো। এবার রাখি আমি। 1 মিনিট, নিধি কথা বলবে। হ্যালো ড্যাডি, আমার মার্কার পেন আনতে ভুলো না, কাল ড্রয়িং কম্পিটিশন আছে না? আরে তাই তো, শিওর শিওর, ভালোই হয়েছে তুমি আমায় মনে করে দিয়েছো। আমি এখনই ব্যাগে ঢুকিয়ে নিয়েছি। লাভ ইউ ড্যাডি। আই লাভ ইউ সুইটি, চলো বাই। বাই। হ্যাঁ রাজ। হ্যাঁ রাজ, ডোন্ট ওয়ারি, আদি কমপ্লিটলি এনজয় করছে। না না, আমি টেনশন করছি না, টেনশন করছে
আদির মা। আর এনিওয়ে আমি আর কিছুক্ষণের মধ্যে র্যাপ আপ করছি, তো যাওয়ার পথে আদিকে বিচ থেকে পিক আপ করে নেবো। ওকে। ওকে। ও আন্টি, এটা তো ভেঙে গেল, চলো আবার বানাই। হ্যাঁ চলো। পুরবি, 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 ওঠো পুরবি, 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 ওঠো পুরবি, পুরবি, পুরবি। সাহেব, আমরা নৌকোতে করে এসে দেখি এই ম্যাডাম অজ্ঞান হয়ে পড়ে আছে। হ্যাঁ সাহেব, এভাবেই পড়েছিল। পুরবি, পুরবি, কে? গেট আপ পুরবি, গেট আপ, গেট আপ, ওঠো, 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 ওঠো। আদি কোথায়? কি হয়েছে তোমার? কি হয়েছিল? আদি কোথায়? পুরবি, আমার ছেলে আদি কোথায়? কিছু তো বলো তুমি। What is আদি? নাথিং সিরিয়াস, কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবেন। কোনো ইনজুরিজ? না ইন্সপেক্টর, একটু শক পেয়েছিলেন, এখন ঠিক আছে। আমি আসছি। পুরবি, আদি কোথায়? আমি জানি না। হোয়াট ডু মিন যে তুমি জানো না? তোমার সঙ্গে তো ছিল। হ্যাঁ, কিন্তু আমার কিছু একটা হলো। আর কিছু হলো মানেটা কি? পুরবি, তুমি আদিকে বিচে নিয়ে গেছিলে, আদি কোথায়? জবাব দাও, ড্যাম ইট। মিস পুরবি, আপনি মিস্টার রাজেশের ছেলের সঙ্গে বিচে গিয়েছিলেন? হ্যাঁ। তারপর আপনি অজ্ঞান হলেন কি করে? কি হয়েছিল? আমি আপনি জানি না। মনে করার চেষ্টা করুন, আদি কোথায়? আমি জানি না ইন্সপেক্টর। আদি এই তো আদির একটা বড় ক্যাসল। আমার কিছু মনে নেই ওটা কি ছিল, কোন স্প্রে ছিল। হঠাৎ করে আমার চোখের সামনে কিছু এলো, আর তারপর আমার আর কিছু মনে নেই। কিছু তো নিশ্চয়ই দেখেছেন, কোনো লোককে বা কোনো মহিলাকে। সে কি পড়েছিল বা কি বলেছিল, যা কিছু? না ইন্সপেক্টর, আমি কিচ্ছু দেখিনি। মনে হয় পিছন থেকে কেউ হাত বাড়িয়েছিল। মিস্টার রাজেশ, ওকে, আমার আপনার ছেলের লেটেস্ট পিকচার চাই। এটা প্রথমবার ছিল না যে আদি ওর বাবার সঙ্গে অফিস এসেছিল, আর এটাও প্রথমবার ছিল না যে রাজেশের কলিগ পুরবি আদিকে নিজের সাথে বিচে ঘোরাতে নিয়ে গিয়েছিল। পুরবীর সাথে রাজেশ, শ্বেতা, আদি আর আদির বোন নিধির সঙ্গে ভালোই পরিচয় ছিল। তাহলে কি এমন ঘটেছিল যে আদি উধাও হয়ে গেল, আর কেনই বা উধাও হলো?
স্যার ফটোগ্রাফ সমস্ত পুলিশ স্টেশনে ফ্ল্যাশ করে দিয়েছি। আর চেকপোস্টগুলোয়? ইয়েস স্যার, রেল স্টেশন, এয়ারপোর্টে, সমস্ত জায়গায়। কিন্তু এখনো কোনো খবর পাওয়া যায়নি। ওই মহিলা পুরবী প্রথমে অজ্ঞান হলো, তারপর উঠে বসলো, যেমন ছিল সেরকম। মানে স্যার? ওর পার্স, জুয়েলারি, সেলফোন কেউ ছোঁয়নি পর্যন্ত। এটা চুরির কেস নয়। স্যার ওই মহিলার কোনো কানেকশন নেই এই কেসে। আমার মনে হচ্ছে হয়তো মিস্টার রাজেশের কোনো কানেকশন আছে। কিন্তু কানেকশনের জন্য কম করে 2টো পয়েন্টের দরকার হয়। মা, আদি কোথায়? এসে যাবে সোনা। আদি কোথায়? তুমি আদিকে পুরবীর সাথে পাঠালে কেন? তোমাকে আগেও কতবার বলেছিলাম না ওকে ওর সাথে না পাঠাতে। ও দায়িত্ব নিল না তো? আমাদের আদিকে হারিয়ে ফেললো তো? আরে যা ইচ্ছে বলো না তো, হারিয়ে ফেলেনি, কিডন্যাপ হয়েছে। কমন সেন্স নেই তোমার? যে কোনো কারোর সঙ্গে এরকম হতে পারতো। তোমার মুখে স্প্রে মেরে নিয়ে যেতে পারতো, আমাকে করতে পারতো। অহেতুক পুরবীর উপরে দোষ দিও না। সেসব আমি জানি না। আমার শুধু আমার ছেলে ফেরত চাই রাজেশ। আমার আদির যেন কিচ্ছু না হয়। আমার বাচ্চা কে জানে কোথায় আছে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। সাহেব আমরা নৌকোতে এসে দেখি এই ম্যাডাম অজ্ঞান হয়ে পড়ে আছেন। তোমাদের কলিওয়াড়াতে কোনো সন্দেহজনক লোক দেখতে পেয়েছো? সেরকম লোককে গৌঠানের লোক ছেড়ে দেবে নাকি? বাচ্চা চোর এই গৌঠানের নয় সাহেব। আর বাচ্চা নিয়ে তো এখান থেকে বেরোতেই পারবে না। স্যার পুরবী আর রাজ স্যার খুব ক্লোজ। ক্লোজ? তার মানে পুরবী ওর বাচ্চাদের খুব ক্লোজ। মানে বাচ্চাদের সঙ্গে ক্লোজ? হ্যাঁ স্যার, পুরবী প্রায় আদিকে ও নিজের সঙ্গে বাইরে নিয়ে যেত। আচ্ছা, মিস্টার রাজেশ এখানে কতদিন কাজ করছেন? গত 4 বছর ধরে। আর পুরবী 2 বছর আগে জয়েন করেছিল। মানে গত 2 বছরে পুরবী রাজেশের বাচ্চাদের খুব ক্লোজ হয়ে গেছে? না স্যার, ওদের পুরনো বন্ধুত্ব। রাজেশ আর পুরবীর? রাজেশ, পুরবী আর মিসেস রাজেশ মানে শ্বেতা, ওনারা 3 জন একই কোম্পানিতে কাজ করতেন। ইন্টারেস্টিং। মিস্টার রাজেশ 24 ঘন্টা হয়ে গেল, কোনো ফোন কলসে আসেনি। নর্মালি কিডন্যাপার্স 12 ঘন্টার মধ্যে ফেরত দেওয়ার টাকা চায়। তাহলে আপনার কি মনে হয় স্যার, কিডন্যাপার্সরা ফেরত দেওয়ার জন্য এখনো টাকা চাইছে না কেন? কিডন্যাপার্স ফেরত দেওয়ার টাকা চাই না, এই কিডন্যাপিং টাকার জন্য হয়নি। তো এটা কিসের জন্য? সেটাই তো আমরা জানতে চাই, আর তার জন্য আমাদের কিছু ইনফরমেশন চাই। কিরকম খবর? যেটা আপনি জানেন আমরা জানি না। আমি বলতে চাই আপনার কোনো অতীত, কোনো শত্রুতা। আমি একজন সাদাসিধে মিডল ক্লাস প্রফেশনাল মানুষ, আমার সঙ্গে কারো শত্রুতা নেই। তাহলে কেউ আমার ছেলেকে কিডন্যাপ করতে যাবে কেন? করেছে তো বটেই। প্লিজ একটু ভেবে চিন্তে বলুন, নির্দ্বিধায় বলুন। কোনো রহস্য থাকলে সেটা আমার আর আপনার মধ্যে থাকবে। কিডন্যাপার জানতো যে আপনার ছেলে আদি পুরবীর সাথে বিচে গেছে, আর সে এটাও জানতো যে বিচে দুপুরে প্রায় লোকজন থাকে না। কাজটা সহজেই হয়ে যাবে। কে এই খবরটা জানতো মিস্টার রাজেশ? আমি, পুরবী আর আমার স্ত্রী শ্বেতা ছাড়া আর কেউ জানতো না। আদি জ্বালাতন করছে না তো? আরে না না, ও তো আকসা বিচে গেছে পুরবীর সঙ্গে। আমি তোমায় কতবার বলেছি তুমি ওই পুরবীর থেকে দূরে থাকো, ওই মহিলার থেকে দূরে থাকো তুমি। এগুলো সব ওই করিয়েছে। শ্বেতা,
অহেতুক পুরবীর উপরে দোষ দিও না। ও প্রত্যেক স্যাটারডে আদির সঙ্গে বিচে যেত কিনা? আর ও আদিকে খুব ভালোবাসে, আর সেটা তুমি জানো। কে কাকে কতটা ভালোবাসে সব আমি জানি। আমি জোর দিয়ে বলতে পারি যে ও আমার সাথে প্রতিশোধ নেওয়ার জন্যই এটা করেছে। ও তোমাকে যতটা ভালোবাসে না, তার থেকে অনেক বেশি আমায় হিংসে করে। শাট আপ। আমার চোখের দিকে তাকিয়ে বলো, কি চলছে তোমাদের দুজনের মধ্যে? শাট আপ শ্বেতা, জাস্ট স্টপ ইট। ভালোবাসা ছিল স্যার, গভীর ভালোবাসা। দুজনের মুখ দেখেই সেটা বোঝা যায়। স্যার 8 বছর আগে রাজেশ, পুরবী আর শ্বেতা একই ব্যাংকে কাজ করতো। কোথাকার ব্যাংকে? নাগপুরে স্যার। মানে শ্বেতা, রাজেশ নাগপুর থেকে বিলং করে? হ্যাঁ স্যার। আর পুরবী থাকে নান্দেড়ে, ওর মা বাবা ওখানেই থাকে। নান্দের, মুম্বাই, নাগপুর, এই ত্রিকোণের চতুর্থ কোণেই বাচ্চাটা কোথাও লুকোনো আছে। পুনেতে আমার ট্রান্সফার হয়েছে ইন্সপেক্টর। 2 দিন আগে আপনি একটা বাচ্চার দায়িত্ব নিয়েছিলেন, আর সেই বাচ্চাটা উধাও হয়ে যায়, আর আজকে আপনি চুপচাপ পুনেতে চলে যাচ্ছেন। আপনি কি বলতে চাইছেন যে আদির কিডন্যাপিং এ আমার হাত আছে? হাতের কথা তো জানি না, কিন্তু মনটা তো আছে, ভেঙে যাওয়া মন। আদি আমার কাছে আমার সন্তানের মতো ছিল। কিন্তু আপনার নিজের সন্তান তো ছিল না, তাই না? জীবন যদি আপনার কথা মতো চলতো তাহলে আদির মতো আপনারও দুটো সন্তান থাকতো, আপনাকে দুবার অ্যাবর্শন করাতে হতো না। আর এই সব সত্ত্বেও আপনার সাথে রাজের গভীর অ্যাফেয়ার চলছিল। আপনার পুনেতে ট্রান্সফারের ব্যাপারেও ওরই হাত আছে। ইন্সপেক্টর, আমি রাজেশকে ভালোবাসতাম, আর আজও বাসি। আমি ওকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু ও আপনাকে রিজেক্ট করে দিয়ে শ্বেতাকে বিয়ে করে। ও আমায় বিয়ে করেনি বলে তার মানে এটা না যে আমি ওর স্ত্রী সন্তানদের ক্ষতি করব। আর যদি সেরকমই কিছু করার হতো তাহলে অনেক আগেই করতে পারতাম। আপনি তো শ্বেতাকে জীবন্ত মেরে ফেলেছেন। অন্যের হওয়া সত্ত্বেও রাজের 7 বছর ধরে আপনার সাথে অ্যাফেয়ার করছে। ওই আপনাকে এই কোম্পানিতে নিয়ে আসে, আর আজ ওর কথা মতোই আপনার পুনেতে ট্রান্সফার হচ্ছে। রাজেশ আপনাকে ওর থেকে দূরে পুনেতে পাঠাচ্ছে কেন? এটা কি রাজ? মেমো, ইংলিশে লেখা আছে। তুমি তো পড়াশোনা জানো। কিন্তু পুনে কেন? কারণ পুনের ব্রাঞ্চে তোমাকে প্রয়োজন আছে। এটা কেন বলছো না যে তোমার আমাকে দরকার নেই? এটা টপ ম্যানেজমেন্টের ডিসিশন পুরবী। টপ ম্যানেজমেন্ট? তার মানে শ্বেতা। ওকে এর থেকে বাইরে রাখো প্লিজ। কি করে? ও আমায় কেন হিংসা করে? তুমি তো পুরোপুরি ওর না। আমি তো তোমার জীবনের একটা ছোট্ট জায়গা নিচ্ছি, তাহলে ওর কি প্রবলেম? আমি কারোর নই, আর কেউ আমার নয়। হয় আমি নইলে ও। তোমাকে চুজ করতে হবে রাজেশ। আই এম সিরিয়াস। সেটা আমি কতবার বুঝিয়েছি তোমাকে, আমাদের মধ্যে কিছু নেই। ওর তোমাদের কোম্পানি জয়েন করাটাও কিছু না। তোমার কথা মতোই তো রাখা হয়েছে ওকে। কোম্পানির একজন ভালো অ্যানালিস্ট দরকার ছিল, আর পুরবী সেই জবটার জন্য একদম পারফেক্ট ছিল, তাই আমি ওকে রেকমেন্ড করেছি। আর তুমি জানো যে ও একজন থোড়া প্রফেশনাল। বেডরুমে প্রফেশনাল নিশ্চয়ই। কত চার্জ করে ও? সেটা প্লিজ। ওকে আমাদের জীবন থেকে বার করার আগে নিজের অফিস থেকে বের করে দাও রাজেশ। যদি ও তোমার অফিস থেকে না যায় তাহলে আমি বাচ্চাদের নিয়ে আলাদা হয়ে যাচ্ছি। সেটা কি বাবা, কিছু বলছো তুমি? হয় আমি নইলে ও। রাজ, তুমি নিজে স্বীকার করেছিলে যে শ্বেতাকে বিয়ে করাটা তোমার একটা ভুল ছিল। তুমি সব সময় শুধু আমায় ভালোবেসেছো, আর আজও ভালোবাসো। আমি সব থেকে আমার বাচ্চাদের ভালোবাসি, আর ওদের জন্য আমি। পুরবী, তুমি পুনে ট্রান্সফার অ্যাকসেপ্ট করে নাও। আমাদের দূরে থাকা দরকার। সবকিছু তুমিই ডিসাইড করবে, তাই না? কবে বিয়ে, কবে অ্যাফেয়ার, কবে পুনে। আমার তো কোনো গুরুত্বই নেই। আরে ভাই, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। সেটা বাচ্চাদের থেকে আমাকে দূরে করে দেবে। তুমি বুঝবে না যে বাচ্চাদের থেকে দূরে থাকলে কিরকম লাগে। একদম ঠিক বলেছো তুমি। আমি কি করে বুঝবো যে বাচ্চাদের থেকে তো? কিন্তু তুমি ভুলে যাচ্ছ যে তোমার 2টো বাচ্চার জন্য আমি 2বার অ্যাবর্শন করিয়েছি। তুমি আমাকে হেল্প করার বদলে আমার অসুবিধাগুলোকে আর বাড়িও না। আমি তোমার সামনে হাত জোড় করছি, প্লিজ পুনাতে চলে যাও, প্লিজ। আপনার মা বাবার সাথে কথা হলো? কি? ওনারা বললেন যে আপনার সাথে ওনাদের কোনো সম্পর্ক নেই। রাজেশের জন্য
আমার সব সম্পর্ক দূরে সরে গেছে। আর প্রতিশোধ নেওয়ার জন্য আপনি আদিকে রাজেশের থেকে ছিনিয়ে নেন। দেখুন ইন্সপেক্টর, আপনাকে আমি কতবার বলেছি যে আমি জানি না আদি কোথায়। সেভেলকার, স্যার। ওনার বাড়ির সামনে 2 জন কনস্টেবল লাগিয়ে দাও। Yes, sir. প্রত্যেকটা কল, প্রত্যেকটা মোমেন্টসের লক্ষ্য রাখো। মিস পুরবি, আপনি পুনের অফিসে ফোন করে বলে দিন যে আপনি পুনে যাচ্ছেন না। আদিত্যের অপহরণে 2 দিন কেটে গিয়েছিল। পুলিশ রাজেশ, শ্বেতা আর পুরবীর লাভ ট্রায়াঙ্গেলের চুলচেরা বিশ্লেষণ করে ফেলেছিল। সমস্ত ডিটেলস টেবিলেই ছিল, কিন্তু আদিত্যের ব্যাপারে কোনো খবর ছিল না, একটাও তথ্য না। স্যার, রাজেশ স্যার অফিস থেকে প্রায় 5:30 নাগাদ বেরিয়েছিল। আমি পাপাকে আমার জন্য স্কেচ পেন আনতে বলেছিলাম। আর মা বাবার সাথে কি কথা বলেছিল? আদির ব্যাপারে জিজ্ঞেস করছিল। আচ্ছা, ফোন করার পরে মা কোথাও বাইরে গিয়েছিল? নো আঙ্কেল, আমরা দুজনে একসাথে বাড়িতেই ছিলাম। থ্যাংক ইউ সোনা, বাই। 3 জনের ফোন রেকর্ডস তো ক্লিন মনে হচ্ছে। স্যার, প্ল্যানিং খুব ভালো করা হয়েছিল, কল করা দরকারই পড়েনি হয়তো। কিন্তু ওই বাচ্চাটাকে কিডন্যাপ করার কি দরকার হতে পারে? ওই বাচ্চাটাকে 3 জনই ভালোবাসে। এই কেসে অন্য কিছু কারণ আছে সিভেলকার। ত্রিকোণের চতুর্থ কোণ সিভেলকার, বুদ্ধি খাটাও। স্যার, ওই যে আনক্লেম ব্যাগটা আছে পরশু থেকে এখানে পড়ে আছে। এখনো পর্যন্ত কেউ ওটা নিতে আসেনি? না স্যার, কিন্তু ওই ব্যাগটা থেকে খুব দুর্গন্ধ বেরোচ্ছে। কি দুর্গন্ধ বেরোচ্ছে! তুমি আমার আগে বলোনি কেন? হ্যালো, কে শান্তি আন্টি? সোনা, মাকে ফোনটা দাও তাড়াতাড়ি। 1 মিনিট। মাম্মা, শান্তি আন্টি ফোন করেছে। হ্যাঁ শান্তি, সেটা টিভি অন করো তাড়াতাড়ি। কেন? একটা বাচ্চার ফটো দেখাচ্ছে, একদম আদির মতো মনে হচ্ছে। আমার অ্যাটেন্ডেন্ট বললো যে ব্যাগ থেকে খুব দুর্গন্ধ বেরোচ্ছে, আর তাই আমরা ব্যাগ খুলে দেখি যে ব্যাগের ভেতরে একটা বাচ্চার লাশ। নাগপুর পুলিশ এখনো পর্যন্ত এই বাচ্চাটার কোনো আইডেন্টিফিকেশন করেনি। এই বাচ্চাটা ইয়েলো কালারের টি শার্ট আর ডেনিমে হাফ প্যান্ট পরে আছে। যদি কেউ এই বাচ্চাটার ব্যাপারে কিছু জানতে পারে তাহলে সে যেন পুলিশকে তক্ষুনি এই নাম্বারে কল করে। শ্বেতা, শ্বেতা, শ্বেতা ওঠো। স্যার, স্যার, বাস কন্ডাক্টরের সাথে কথা হয়েছে। ওই সুটকেসটা মুম্বাই থেকে নাগপুর যাওয়ার বাসে লাস্ট সিটের পিছনে রাখা হয়েছিল। এই টিকিটটা তো দেখছি মিসেস রাজেশ চৌধুরীর নামে কাটা। ইয়েস স্যার। শ্বেতা, শ্বেতা, পাশের সিটে কোনো বয়স্ক মহিলা বসেছিলেন। উনি বললেন যে ওই সুটকেসটার মালকিন কোনো মহিলা ছিল। শ্বেতা, ও আন্টি, আন্টি, এই ব্যাগটা আপনার? আরে না রে বাবা, একটা মহিলা ছিল, নাসিকেই নেমে যায়, বলে গেল যে ব্যাগটাকে দেখতে, কিন্তু ফিরলই না। আমি ঘুমোচ্ছিলাম, যখন চোখ খুলে দেখি যে গাড়ি নাসিকের থেকে দূরে বেরিয়ে গেছে। আপনি ড্রাইভার বা কন্ডাক্টরকে বলেননি? আমি বললাম না সাহেব, আমি গভীর ঘুমেছিলাম। আমার মনে হলো যে ও ফেরত এসে গেছে হয়তো, অন্ধকারও ছিল, আমি ঘুমিয়ে পড়ি। এদের 2 জনের মধ্যে কেউ ছিল?
আমি মহিলাদের গায়ে হাত তুলি না, কিন্তু আমাদের এই মহিলা কনস্টেবল ছাল ছাড়িয়ে নেবে তোমার। বাসে যে বয়স্ক মহিলা ছিলেন তার স্টেটমেন্ট রেকর্ড হয়েছে, বাসের অ্যাটেন্ডেন্টের স্টেটমেন্টও রেকর্ড হয়েছে। এবার চুপচাপ নিজের স্টেটমেন্টটা দিয়ে দাও। আন্টি, এই ক্যাসেলটা এত স্ট্রং করব যেটা কোনোদিনও ভাঙবে না। আমরা ফিরে এলেও এটা এখানে থাকবে। রাজ প্লিজ আমার পুনে ট্রান্সফার আটকে দাও। দেখো রাজ, আমি যদি ওখানে চলে যাই তাহলে এত বছর আমাদের মধ্যে যা কিছু ছিল সব নষ্ট হয়ে যাবে। রাজ দেখো, রাজ আমরা 7 বছর আগেই আমরা আমাদের গোল্ডেন অপরচুনিটি নষ্ট করেছি, আর আমি চাই না যে আবার আমরা সেই ভুল করি। প্লিজ রাজ, রাজ আমিও সংসার করতে চাই তোমার সাথে। দ্যাটস ইম্পসিবল। তুমি জানো আমি আমার বাচ্চাদের জীবন নষ্ট হতে দেখতে পারবো না। কি বললে? হ্যাঁ, তুমি নিজের বাচ্চাদের জীবন নষ্ট হতে দেখতে পারবে না? আমার জীবন, আমার জীবনের কি সেটাকে নিজের হাতে নষ্ট? আমাকে বোঝার চেষ্টা কর পূরবী। আমি আমার বাচ্চাদের জীবন নষ্ট হতে দেখতে পারবো না। আমি আমার বাচ্চাদের জীবন নষ্ট হতে দেখতে আমি আমার বাচ্চাদের জীবন নষ্ট হতে দেখতে পারবো না। তাহলে ওই স্প্রের গল্পটা পুরোপুরি মিথ্যে? হ্যাঁ, মিথ্যে ছিল। আমি আদিকে আমার সাথে বাড়ি নিয়ে যাই। আন্টি আন্টি, বাবাকে ফোন করো, আমি বাড়ি যাব। আগে আইসক্রিম তো খেয়ে নাও, তারপর যাব। চলো খেয়ে নাও। ওই ছোট্ট প্রাণটা খুব তাড়াতাড়ি ছটফট করে বন্ধ করে দিয়েছিল। রাজ আমার জীবন নষ্ট করে দিয়েছিল, আর আমি ওটা করে দিলাম। ব্যাস, আমি বাড়ি থেকে বেরিয়ে আকসা বিচে গেলাম, আর তারপর ওখানে গিয়ে অজ্ঞান হওয়ার নাটক করলাম। পূরবী, নাথিং সিরিয়াস, কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবেন। পরের দিন যখন আপনারা চলে গেলেন, আমি আদিকে নিয়ে নাগপুরের জন্য বেরিয়ে যাই, আর ওই ব্যাগটা আমি বাসে রেখে দিই। আর তোমার মনে হলো যে তোমার এই জঘন্য অপরাধ কোনোদিন ধরা পড়বে না? সত্যি কথা বলতে গেলে আমি ধরা পড়ে গেছি বলে আমার কোনো দুঃখ নেই, কিন্তু রাজ আমায় সারা জীবনের জন্য যে কষ্ট দিয়েছিল আমি সেটাই ওকে রিটার্ন করতে চেয়েছিলাম। ব্যাস। ওই বাচ্চাটা তোমায় অত ভালোবাসতো, আর তুমি ওকে যন্ত্রণাদায়ক মৃত্যু দিলে? কিরকম মহিলা তুমি? ওঠো, চলো ওঠো। আমায় মেরে দিতে, রাজকে মেরে ফেলতে, আমার আদিকে কেন? আমার আদিকে কেন? এই কেসটা যখন শুনানি হলো, পূরবী তখন নিজের বয়ান সম্পূর্ণ পাল্টে ফেলে।
সে রাজেশের সঙ্গে নিজের সম্পর্ক আর আদির মার্ডার থেকে সম্পূর্ণভাবে নিজেকে আলাদা করে নেয়, সম্পূর্ণভাবে অস্বীকার করে। কিন্তু প্রসিকিউশন জোরালো প্রমাণ দিয়ে পুরবীর কনভিকশনের অর্ডার পাস করিয়ে নেয়। আমিও বিচে যাব। 2011 জুনে পুরবীকে যাবজ্জীবনের শাস্তি শোনানো হয়। পুরবী এই জাজমেন্টের বিরুদ্ধে আদালতে আবেদন করে। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার নিজেই একটা করাঘাত হয় যে অপরাধ হতে চলেছে। যখন পুরবীকে প্রথম অ্যাবর্শন করাতে হয়েছিল তখন সেটাই অপরাধের জোরদার ইঙ্গিত ছিল যে এই অ্যাফেয়ার ঠিক নয়, এটাকে থামিয়ে দেওয়া উচিত। আর যখন শ্বেতা রাজেশকে অ্যাফেয়ার বন্ধ করতে বলেছিল তখন সেটাও ছিল অনেক বড় আভাস যে অনেক হয়েছে। করাঘাত শুনেও শোনা হয়নি। অ্যাফেয়ারের চাপে বুদ্ধি নষ্ট হয়ে যায় আর বলি হয় 5 বছরের একটা বাচ্চা। আপনি আর আমরা মিলে অপরাধ আটকাতে পারি। আবার দেখা হবে। নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন। জয় হিন্দ।